আচ্ছা, আপনি মারা যাওয়ার ঠিক কতদিন পর আপনার প্রিয় মানুষেরা আপনাকে ভুলে যাবে? 1 মাস, 2 মাস, নাকি মাত্র 70 দিন? ঠিক এই নির্মম সত্যটা জানতেই অর্ণব নামের এক ছেলে পুরো পৃথিবীর সামনে নিজের সাজানো মৃত্যুর এক ভয়ঙ্কর নাটক তৈরি করে। সে ভেবেছিল সে না থাকলে সবার জীবন থমকে যাবে, কিন্তু মাত্র কয়েকদিনের মাথায় তার অফিস, তার নিজের ঘর, এমনকি তার প্রেমিকাও যখন তাকে ভুলে জীবনের স্বাভাবিক ছন্দে ফিরে যায়, তখন আড়ালে দাঁড়িয়ে নিজের চোখেই সেই স্বার্থপর রূপ দেখতে পায় অর্ণব। কিন্তু শেষ পর্যন্ত কি হলো অর্ণবের? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ আমরা এক্সপ্লেন করছি চমৎকার একটি ওয়েব ফিল্ম প্রশ্নোত্তর। আপনাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। গল্পের শুরুতেই দেখা যায় অর্ণব তার বন্ধু সম্রাটের সাথে একটা ট্যুরে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোচ্ছে। বের হওয়ার সময় অর্ণবের মা বেশ দুশ্চিন্তা প্রকাশ করে বলেন, তোর এই ঘুরতে যাওয়া নিয়ে আমার খুবই টেনশন হচ্ছে রে, তোরা লঞ্চে যাবি, ব্যাপারটা আমার একদম ভালো লাগছে না। অর্ণব তখন তার মাকে আশ্বস্ত করে বলে, আরে মা, মাত্র 2 দিনেরই তো ব্যাপার, কিচ্ছু হবে না, আর আমি একা যাচ্ছি না, আমার সাথে সম্রাটও আছে। সম্রাটও অর্ণবের বাবা মাকে ভরসা দিয়ে বলে যে কোনো সমস্যা হবে না। এরপর বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে তারা রওনা হয়। কিন্তু সেই রাতেই সব ওলটপালট হয়ে যায়। মাঝরাতে সম্রাট কাঁদতে কাঁদতে অর্ণবের বড় ভাই আনিসকে ফোন করে বলে, ভাইয়া, অর্ণব আমার সাথেই লঞ্চে ছিল, কিন্তু কি থেকে কি হয়ে গেল আমি কিছুই বুঝলাম না। হঠাৎ অর্ণব লঞ্চ থেকে নদীতে পড়ে গেছে, আমি এখন কি করব বুঝতে পারছি না, অর্ণবকে কোথাও খুঁজে পাচ্ছি না। পরের দিন সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে পুরো নদীর তলদেশ তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু কোথাও অর্ণবের কোনো সন্ধান বা লাশ পাওয়া যায় না। নদীর পাড়ে বসে ভাই আনিস শুধু তার ভাইকে ফিরে পাওয়ার জন্য আহাজারি করতে থাকে, কিন্তু অর্ণব আর ফিরে আসে না। নদীর পাড়ে তখন অনেক মানুষ জড়ো হয়। অর্ণবের অন্য এক বন্ধু বাকি বন্ধুদের ফোন করে জানায় যে অনেক খোঁজাখুঁজির পরও এখনও পর্যন্ত অর্ণবের কোনো খোঁজ পাওয়া যায়নি। শেষ পর্যন্ত ডুবুরি দল অর্ণবকে উদ্ধার করতে না পেরে তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর দৃশ্যপট বদলে চলে যায় অর্ণবের কর্মস্থলে। সেখানে অর্ণবের সহকর্মীরা তার জন্য একটি শোক সভার আয়োজন করে। শোক সভায় এক সহকর্মী অর্ণবকে স্মরণ করে আবেগতাড়িত কণ্ঠে বলে, আমরা বেশ কিছুদিন ধরেই একসাথে কাজ করছি। হঠাৎ অর্ণবের এভাবে চলে যাওয়া আমাদের সবাইকে গভীরভাবে ব্যথিত করেছে। মৃত্যু আমাদের সবারই একদিন নিশ্চিত, কিন্তু মৃত্যুর পর প্রিয়জনের মরদেহটা না পাওয়ার মতো কষ্ট পৃথিবীতে আর একটিও নেই। আল্লাহ তাআলা অর্ণবের পরিবারকে এই শোক টাকিয়ে ওঠার শক্তি দিন। আবার দৃশ্য ফিরে আসে অর্ণবের বাড়িতে। দেখা যায় অর্ণবের বড় বোন সোমা মনোযোগ দিয়ে কোরআন পড়ছেন। এমন সময় অর্ণবের ভাবি সেখানে এসে বলেন, আপা, আপনার ভাই আনিস আজ 3 দিন ধরে অফিসে যাচ্ছে না, আর মাও 3 দিন ধরে কিচ্ছু না খেয়ে সারা দিন অর্ণবের ঘরে বসে আছে। এভাবে তো চলতে পারে না, না খেতে খেতে মা তো অসুস্থ হয়ে পড়বেন। আপনি প্লিজ মার কাছে গিয়ে ওনাকে কিছু খেতে বলুন। সোমা তখন অর্ণবের রুমে গিয়ে দেখে মা একা একা বসে অর্ণবের জেতা ট্রফিগুলো কাপড়ে মুছে পরিষ্কার করছেন। ট্রফি পরিষ্কার করতে করতেই মা কেঁদে উঠে বলেন, আমার অর্ণব যখন এই ট্রফিটা পেয়েছিল সেইটা সবসময় পরিষ্কার করে রাখত। এখন তো আমার অর্ণব নেই, তাই আমাকেই এটা পরিষ্কার করতে হচ্ছে। আমি অর্ণবকে যেতে বারণ করেছিলাম। আমার ছেলে তো সাঁতার জানতো, তার তো এভাবে মারা যাওয়ার কথা ছিল না। নদীর ঢেউ আমার ছেলেকে কোন দিকে ভাসিয়ে নিয়ে গেল। মায়ের মুখে এসব কথা শুনে সোমা আর নিজের কান্না ধরে রাখতে পারে না। সে মাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। অন্যদিকে অর্ণবকে হারিয়ে তার প্রেমিকা রিয়াও পুরোপুরি ভেঙে পড়ে। সে নিজেকে একদম ঘরবন্দি করে ফেলে। অর্ণবকে ছাড়া আর রিয়া যেন একাকিত্বের সাগরে ডুবে যায়। মেয়েকে সারাক্ষণ এভাবে ঘরের কোণে বন্দি থাকতে দেখে রিয়ার মা বেশ চিন্তিত হয়ে পড়েন। তিনি রিয়ার এক বান্ধবীকে ফোন করে জিজ্ঞাসা করেন, আচ্ছা মা, রিয়ার কি হয়েছে বলো তো? ও কিচ্ছু খাচ্ছে না, ঘর থেকে বেরোচ্ছে না, এমনকি অফিসেও যাচ্ছে না, সারা দিন শুধু কাঁদছে। কেউ কি রিয়ার সাথে চিট করেছে? কেউ কি তাকে ধোঁকা দিয়েছে? বান্ধবীর ফোন আসার পর রিয়া আড়ালে গিয়ে কাঁদতে কাঁদতে তাকে বলে, হ্যাঁ রে, অর্ণব আমার সাথে চিট করেছে। ওর তো আমাকে এভাবে একা ফেলে চলে যাওয়ার কথা ছিল না। ও কেন আমাকে রেখে চলে গেল? আমি এখন ওকে ছাড়া একা কিভাবে বাঁচব? এদিকে অর্ণবের বাড়িতে মা যখন অনবরত কেঁদে চলছেন, তখন সোমা মাকে সান্ত্বনা দিয়ে বলে, মা, তুমি অর্ণবের জন্য নামাজ পড়ে দোয়া করো, ও যেখানেই থাকুক যেন ভালো থাকে।
এরপর সোমার স্বামী অর্থাৎ অর্ণবের দুলাভাই এসে মাকে বলেন, মা, আপনার আর সারাক্ষণ অর্ণবের রুমে এভাবে বসে থাকতে হবে না। আমি দেওয়ালে অর্ণবের একটা ছবি টাঙিয়ে দিলাম, মাঝে মাঝে এসে ছবিটা দেখে যাবেন। সবাই মিলে মাকে অনেক বুঝিয়ে খাবার টেবিলে নিয়ে আসে। খাবার সামনে আসতেই মায়ের মনে পড়ে যায় অর্ণবের কথা। একবার অর্ণব বাড়ি ফিরেই মাকে বলেছিল, মা, আমার ভীষণ ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি খাবার দাও। মা যখন বলেছিলেন যে আজ ইলিশ মাছ রান্না হয়েছে, তখন অর্ণব খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল। এই স্মৃতি মনে পড়তেই মায়ের বুকটা ভেঙে আসে। ওদিকে খাবার টেবিলে বসে যখন বাবা দেখেন ইলিশ মাছ রান্না হয়েছে, তিনিও আর খেতে পারেন না। মুখ হাত ধুয়ে টেবিল থেকে উঠে যান। একমাত্র বাবা মাই বোঝেন সন্তান হারানোর বেদনা কতটা তীব্র ও কষ্টের। সেই একই কষ্ট রিয়াকেও কুড়ে কুড়ে খাচ্ছিল। সে একা ঘরে বসে অর্ণবের ফেসবুক প্রোফাইল ঘেঁটে তাদের একসাথে কাটানো সুন্দর দিনগুলোর কথা মনে করছিল। তাদের ভার্সিটি জীবনের একটি সোনালী স্মৃতির কথা মনে পড়ে রিয়ার। একদিন অর্ণব রিয়াকে একটা কবিতা শোনাচ্ছিল। তখন রিয়া হেসে বলেছিল, তোর এই কবিতা শোনানো ছাড়া আর কোনো কাজ নেই? তখন অর্ণব রসিকতা করে বলেছিল, কাজ তো থাকে বড় লোকদের, আমি তো আর বড় লোক না, আমার কাছে শুধু একটা ভাঙাচোরা গাড়ি আছে আর তুই আছিস। তারা দুজন অনেক আগে থেকেই খুব ভালো বন্ধু ছিল, তাই একে অপরকে তুই করে সম্বোধন করত। তখন রিয়া আবদার করে বলেছিল, অনেক দিন তো তোর গাড়িতে ঘোরালি, এবার তোর বাড়িতে কবে উঠাবি বল? অর্ণব হেসে উত্তর দিয়েছিল, মাত্র তো ভার্সিটিতে উঠলি, আগে ভার্সিটি শেষ কর, একটা চাকরি নে, তারপর বিয়ে হবে। রিয়া তখন মুখ ফুলিয়ে বলেছিল, এতদিন ধরে অপেক্ষা করাচ্ছিস, আরও করাবি? অর্ণবের সেই স্মৃতির পাতায় রিয়া আরও মনে করে, অর্ণবের কথা শুনে সেদিন সে যখন বিয়ের জন্য আফসোস করছিল, তখন অর্ণব একটু অন্যরকম সুরে বলেছিল, তার চেয়ে আমরা কলেজে থাকতেই যদি বিয়েটা করে নিতাম তবে অনেক ভালো হতো রে। আগে ভাগে বিয়ে হতো, আগে ভাগে আমাদের বাচ্চা কাচ্চাও হয়ে যেত। তখন কি হতো জানিস, বাচ্চারাও আমাদের সাথে একসাথে পড়াশোনা করত, আমরা পড়তাম ভার্সিটিতে আর আমাদের পিচ্চিগুলো যেত স্কুলে। রিয়ার চোখে তখন জল। সেদিনের সেই মিষ্টি কথাগুলো মনে করে সে আজ ভীষণ কষ্ট পায়। ঠিক এই মুহূর্তেই গল্পে আসে এক বিশাল টুইস্ট। পর্দায় দেখা যায় অর্ণবকে। হ্যাঁ, অর্ণব আসলে মারা যায়নি, সে নিজেই নিজের নিখোঁজ হওয়া এবং মৃত্যুর এক নিখুঁত নাটক সাজিয়েছে। কিন্তু নিজের জীবন আর মৃত্যু নিয়ে কেন তার এই ভয়ঙ্কর খেলা, তার পেছনের আসল রহস্য আমরা খুব শীঘ্রই জানতে পারব। এদিকে অর্ণবের তথাকথিত মৃত্যুর 1 মাসও পার হয়নি, এরই মধ্যে তার কর্মস্থলে শুরু হয়ে গেছে এক নোংরা প্রতিযোগিতা। অর্ণবের খালি চেয়ারটায় কে বসবে তা নিয়ে অফিসের কালিকদের মধ্যে রীতিমতো কামড়াকামড়ি লেগে যায়। একজন দাবি করে, আমি অফিসে সবচেয়ে ভালো কাজ করছি, অনেক বড় বড় প্রজেক্ট সফল করেছি, তাই এই পদটা আমারই পাওয়া উচিত। অন্যজন আবার নিজের গুণগান গাইতে শুরু করে। অর্থাৎ অর্ণবের চেয়ারটা দখল করার জন্য 3 কালিক প্রায় মারামারি লাগার পর্যায়ে চলে যায়। অফিসের অবস্থা যখন এমন, অন্যদিকে মা বাবা সন্তান হারানোর তীব্র শোকে দিন গুনছেন। অর্ণবের মৃত্যুর আজ যে ঠিক 36 দিন হলো, সেই হিসেবটাও মায়ের নখদর্পণে। মা অর্ণবের স্মৃতি হাতড়ে কেঁদে কেঁদে বলেন, আমার ছেলেটা একবার ভার্সিটির কি একটা কাজে মাত্র 2 দিনের জন্য গাজীপুর গিয়েছিল। ফিরে এসে আমাকে জড়িয়ে ধরে বলেছিল, মা, তোমাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হয়েছে, আমি আর কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমার সেই ছেলে যে মাত্র 2 দিন মাকে ছাড়া থাকতে পারত না, সে আজ 36 দিন ধরে আমার কাছে নেই। ও কিভাবে আমাকে ছেড়ে একা আছে? ঠিক তখনই সিনেমা আমাদের নিয়ে যায় অতীতে, মা ও ছেলের এক আবেগ ঘন স্মৃতিতে। একদিন মা অর্ণবের মাথায় পরম যন্ত্রে তেল মাখিয়ে দিচ্ছিলেন। মায়ের আদর দেখে অর্ণব কত কথাই না বলছিল। মা তখন হেসে বলেছিলেন, দাঁড়া, তোর বউ আসুক, তাকেও বলবো তোর মাথায় এভাবে তেল দিয়ে দিতে। অর্ণব তখন মায়ের বুকে মাথা রেখে বলেছিল, তুমি থাকতে আবার বউ কেন মা? মা তখন দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, আমি তো আর সারা জীবন থাকবো না বাবা, এই পৃথিবীতে সবাই একটা নির্দিষ্ট সময়ের জন্য আসে, সেই সময় ফুরিয়ে গেলেই চলে যেতে হয়, আমাকেও একদিন চলে যেতে হবে। মায়ের মুখে এই বিদায়ের কথা শুনে অর্ণব ভীষণ কষ্ট পেয়েছিল। সে মায়ের হাত ধরে বলেছিল, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না মা, কখনো না।
ফ্ল্যাশব্যাক থেকে সিনেমা আবার বর্তমানে ফিরে এলে দেখা যায় বাবা অর্ণবের কথা মনে করে আড়ালে চোখ মুছছেন। তার মনে পড়ে যায় আরেকটি পুরনো স্মৃতি। একদিন বাবা যখন ঘরে টেবিল জুড়ে বসে প্রতি মাসের বাজারের হিসাব নিকাশ করছিলেন, অর্ণব তখন বাবার আশেপাশে ঘুরঘুর করছিল। সে একবার এসে বাবাকে পানি দিয়ে যায়, আবার বাবাকে নাস্তা দেওয়ার জন্য মাকে ডাকে। বাবা তো নিজে ছেলেকে চেনেন, তিনি ঠিকই বুঝতে পেরেছিলেন অর্ণবের আসলেই কিছু টাকার প্রয়োজন, তাই হিসাবের খাতা থেকে নিজেই বের করে অর্ণবের হাতে 2000 টাকা গুজে দেন। সন্তান হারানোর 1 মাস পরেও যেখানে বাবা মা অর্ণবকে নিয়ে প্রতিটা মুহূর্ত যাপন করছেন, সেখানে রিয়া যেন অর্ণবকে অনেকটাই ভুলে গেছে। অফিস থেকে ফিরে সে এখন দিব্যি ফোনে ফেসবুক রিলস দেখে সময় কাটাচ্ছে। মা যখন তাকে খাবার জন্য ডাকেন, রিয়া নির্বিকারভাবে জানিয়ে দেয়, খাবার অনলাইনে অর্ডার করেছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। যে রিয়া কিছুদিন আগেও কেঁদে কেঁদে বলেছিল অর্ণবকে ছাড়া আমি কিভাবে বাঁচব, সেই রিয়া এখন জীবনের স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে। শুধু রিয়াই নয়, অর্ণবের ভাবিও যেন তাকে মন থেকে মুছে ফেলেছেন। তাই তো সুযোগ বুঝে তিনি স্বামী আনিসকে বলেন, আচ্ছা, আমার দূরসম্পর্কের এক আত্মীয় ছেলে পড়াশোনার জন্য আমাদের এই শহরে আসছে, আমি তাকে কয়দিনের জন্য আমাদের এই বাড়িতে এসে থাকতে বলেছি। এসব শুনে অর্ণবের বড় ভাই আনিস একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু ও থাকবে কোথায়? ভাবি তখন কোনো দ্বিধা ছাড়াই বলেন, কেন, অর্ণবের রুমে? অর্ণব তো আর নেই, কতদিন আর রুমটা এভাবে জাদুঘর বানিয়ে ফেলে রাখবে? আর তাছাড়া আমাদের যখন বাচ্চা কাচ্চা হবে তখন তো সেই এই ঘরে থাকবে। ভাইয়ের মন সায় না দিলেও স্ত্রীর এই বাস্তববাদী যুক্তির সামনে আনিস আর কিছু বলতে পারে না। অর্ণবের ঘরে অন্য কেউ থাকার ব্যাপারটা সে মুখ বুজে মেনে নেয়। অর্ণব মারা যাওয়ার 1 মাস কাটতে না কাটতে তার কাছের মানুষদের মনে যে এত বড় পরিবর্তন ঘটে গেছে তা একজন গোপন তথ্যদাতা ফোন করে অর্ণবকে জানায়। সেই সাথে সে আশ্বাস দেয়, সামনের দিনগুলোতে কে কী করছে তার সব আপডেট সে অর্ণবকে দেবে। ফোন রাখার পর দেখা যায় অর্ণব লোকচক্ষুর আড়ালে এক পাহাড়ের চূড়ায় তাঁবু গেলে আত্মগোপন করে আছে। আর তার এই আত্মগোপনের মূল উদ্দেশ্যই ছিল তার মৃত্যুর পর তার কাছের মানুষগুলো তাকে কতদিন মনে রাখে কিংবা তাকে আসলেই কতটা ভালোবাসত তা পরীক্ষা করা। এরই মধ্যে অফিসে অর্ণবের সেই শূন্য চেয়ারটায় এক কলিগ সুকৌশলে বসে পড়ে। মনে মনে রাগ থাকলেও বাকি কলিগরা তখন বাধ্য হয়ে তাকে অভিনন্দন জানায়। অন্যদিকে অর্ণবের আরেক বন্ধু রায়হান, যাকে আমরা গল্পের শুরুতে নদীর পাড়ে কান্নাকাটি করতে দেখেছিলাম, সে হঠাৎ রিয়াকে ফোন করে। অর্ণব, রিয়া এবং রায়হান তারা তিনজনই আসলে পুরনো বন্ধু। রায়হান ফোন করে জিজ্ঞেস করে, কেমন আছো রিয়া? রিয়া চুপ করে থাকলে রায়হান বলে, আমি জানি তোমার মন ভালো নেই, এই সময় মন খারাপ থাকাটাই স্বাভাবিক, তবে ফেসবুকে দেখলাম তুমি শাড়ি পরা একটা ছবি দিয়েছ, ছবিতে তোমাকে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। এমন কঠিন সময়েও রায়হানের কাছ থেকে এমন প্রশংসা শুনে রিয়ার মনটা একটু ভালো হয়ে যায়। সে মৃদু হেসে বলে, শাড়িটা আসলে আমার মায়ের, একটু শখ করেই পরেছিলাম। রায়হান তখন সুযোগ বুঝে রিয়াকে সরাসরি দেখা করার প্রস্তাব দেয়। সে বলে, আমাদের অনেক দিন দেখা হয় না, চলো একদিন কোথাও বসি। রিয়াও তার এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এইভাবে আরও বেশ কিছুদিন কেটে যায়। একদিন বড় ভাই আনিস আর তার স্ত্রী মায়ের সাথে ড্রয়িং রুমে বসেন। আনিস একটু ইতস্তত করে মাকে জিজ্ঞেস করে, মা, তুমি কি এবার গ্রামে যাবে না? মা উত্তর দেন, হ্যাঁ যাব তো, ভাবছি গ্রামে গিয়ে অর্ণবের নামে একটা মিলাদ দেব। তখনই আনিস নিজের আসল রূপ প্রকাশ করে স্বার্থের কথা পারে। সে বলে, মা, গ্রামে যখন যাচ্ছই তখন আমার সম্পত্তির অংশটা যদি আমাকে একটু বুঝিয়ে দিতে। অর্ণব তো এখন আর নেই, বড় আপার শ্বশুরবাড়ির লোকজন তো সুবিধের না, হুট করে যদি আমাদের সম্পত্তির ওপর লোভ দেয়, তার চেয়ে আমার অংশটা আলাদা করে দেওয়াই ভালো। অর্ণবের মৃত্যুর মাত্র 70 দিন কাটতে না কাটতেই বড় ছেলের মুখে সম্পত্তির এমন লোভী কথা শুনে মায়ের বুকটা ভেঙে যায়। তিনি কষ্ট পেয়ে জিজ্ঞেস করেন, সোমা কি এ ব্যাপারে তোকে কিছু বলেছে? আনিস জানায়, না। মা তখন আনিসের আসল মতলবটা ধরে ফেলেন। তিনি নিচু স্বরে বলেন, ঠিক আছে, তোমার বাবার সাথে কথা বলে আমি জানাচ্ছি। অর্ণবের বিদায়ের মাত্র 70 দিনের মাথায় বড় ভাই যখন সম্পদ ভাগাভাগি নিয়ে ব্যস্ত, তখন সেই ইনফর্মার আবারও অর্ণবকে ফোন করে সবটা জানায়। সে বলে, তোমার ভাই তো তোমার ভাগের সম্পদ নিজের নামে লিখে নেওয়ার ধান্দা করছে, অফিসের কলিগরাও তোমার চেয়ার কেড়ে নিয়েছে, আর রইল বাকি তোমার গার্লফ্রেন্ড, সেও তোমাকে ভুলে অন্য বন্ধুর সাথে দেখা করছে। অর্থাৎ তোমার মৃত্যুর কয়েকদিনের মাথায় সবাই তোমাকে ভুলে গেছে। এই স্বার্থপর পৃথিবীতে মানুষ মরে গেলে তাকে ভুলে যেতে কেউ বেশি সময় নেয় না অর্ণব। ইনফর্মার একটু থেমে আরও বলে, তবে তোমার মা বাবা এখনও তোমাকে ভোলেনি। তুমি চলে যাওয়ার পর থেকে তাদের মেরুদণ্ড যেন ভেঙে গেছে। তোমার মা ঠিকমতো হাঁটতেও পারেন না, সারাক্ষণ তোমার জামা কাপড় আর ট্রফি বুকেই জড়িয়ে ধরে রাখেন। এই স্বার্থপর দুনিয়ায় তোমাকে যদি কেউ সত্যিই মনে রেখে থাকে, তবে সে তোমার মা আর তোমার বাবা।
এসব কথা শুনে ফোনের ওপাশে অর্ণব কান্নায় ভেঙে পড়ে। নিজের জন্মদাতা মা বাবার এই তীব্র কষ্ট বুঝতে পেরেও সে আজ বড্ড অসহায়, কারণ নিজের জালে সে নিজেই আজ বন্দী। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, অর্ণব কেন তার এই মৃত্যুর নাটক সাজালো? কি এমন ঘটেছিল তার জীবনে? গল্পের এই পর্যায়ে আমাদের নিয়ে যাওয়া হয় আরেকটি অতীতে। অর্ণবের খুব প্রিয় এবং ঘনিষ্ঠ এক কলেজ প্রফেসর কিছুদিন আগে মারা যান। অর্ণব সহ অনেক শিক্ষক আর শিক্ষার্থী তাকে শেষবারের মতো দেখতে আসেন। স্যার সবার কাছেই খুব জনপ্রিয় ছিলেন। সেখানে উপস্থিত অন্য এক প্রবীণ শিক্ষক অর্ণবের পাশে এসে দাঁড়ান এবং জীবন নিয়ে এক গভীর সত্য প্রকাশ করে বলেন, অর্ণব, জীবন আসলে কারো জন্য থেমে থাকে না। যতক্ষণ শ্বাস ততক্ষণই আস। দেখেছ, কামাল স্যার আজ মারা গেছেন, অথচ সবাই মাত্র কিছুক্ষণ কেঁদেই যে যার মতো চলে যাচ্ছে। এমনকি কান্নার আওয়াজটাও ধীরে ধীরে কমে আসছে। মানুষ মরে গেলেই তার বামটা মুছে যায়। সবাই তখন তাকে শুধু লাশ বলে ডাকে। সবাই বলে, লাশটাকে গোসল করাও, লাশটা দেখতে এসো, লাশটাকে কবরে নিয়ে যাও। কেউ আর বলে না কামালকে দেখতে এসো, কামালকে নিয়ে যাও। তাই একজন মানুষ যতক্ষণ বেঁচে থাকে তার মূল্য ততক্ষণই। মরে গেলে সবই শেষ, সবাই ভুলে যাবে, কেউই মনে রাখবে না। স্যারের মুখে এই চরম বাস্তব কথাগুলো অর্ণবের মনে এক গভীর রেখাপাত করে। সেই দিন থেকেই অর্ণবের মাথায় একটা অদ্ভুত ও জেদি প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। সে যদি সত্যি সত্যি এই পৃথিবী থেকে হারিয়ে যায়, তবে কি তার প্রিয়জনেরা তাকে মনে রাখবে? সে তার প্রেমিকা রিয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করেছিল, আচ্ছা রিয়া, হঠাৎ যদি কখনো আমি হারিয়ে যাই, তুমি কি আমাকে মনে রাখবে, খুঁজবে? রিয়া তখন অর্ণবের হাত শক্ত করে ধরে বলেছিল, তুমি যদি আকাশ কিংবা পাতালেও হারিয়ে যাও না, আমি তোমাকে সেখান থেকে খুঁজে বের করে নিয়ে আসব। আমি তোমাকে কোথাও যেতে দেব না। রিয়ার এই কথার সত্যতা এবং নিজের মৃত্যুর পর চারপাশের মানুষের আসল রূপ কেমন হয় তা দেখার জন্যই অর্ণব এই ভয়ঙ্কর খেলায় নামে। পুরো পৃথিবীর চোখ ফাঁকি দিয়ে নিজের এই সাজানো মৃত্যুর অভিনয় সফল করতে তার প্রয়োজন ছিল একজন বিশ্বস্ত বন্ধুর, যে এই নাটকের অংশ হয়ে পুরো বিশ্বকে বিশ্বাস করাবে যে অর্ণব আর এই পৃথিবীতে বেঁচে নেই। আর সেই সূত্র ধরেই অর্ণব হাজির হয় এক নাট্যশালায়। অর্ণব যখন সেই নাট্যশালায় প্রবেশ করে, তখন পর্দার আড়ালে থাকা সেই ইনফর্মারের আসল পরিচয় আমাদের সামনে আসে। এই ইনফর্মার আর কেউ নন, স্বয়ং সেই নাট্যশালার মালিক, যিনি আবার অর্ণবের পূর্ব পরিচিত। অর্ণব তার কাছে গিয়ে নিজের মনের সুপ্ত ইচ্ছা প্রকাশ করে বলে, আমি নিজেকে সবার কাছে মৃত হিসেবে প্রমাণ করতে চাই। আমি শুধু দেখতে চাই আমার মৃত্যুর পর এই দুনিয়ায় আমাকে কে কে মনে রাখে। আর এই নাটকটা সফল করতে আমার এমন একজন বিশ্বস্ত মানুষ লাগবে যে হবে আমার বেস্ট ফ্রেন্ড। সব শুনে নাট্যশালার মালিক কিছুটা চিন্তিত হয়ে বলে, বন্ধু, অভিনেতা তোমাকে দেওয়া যাবে, সেটা কোনো সমস্যা নয়, কিন্তু তুমি যদি নিজেকে সবার সামনে মৃত বানিয়ে দাও, তবে তোমার বৃদ্ধ মা বাবা যে তীব্র কষ্ট পাবেন তা কি তুমি ভেবে দেখেছ? অর্ণব তখন জেদের বশে বলে, আমি সব দিক চিন্তা করেই এসেছি। আমার পর কে আমাকে মনে রাখবে, এই একটা প্রশ্ন আমার মাথার ভেতর সারাক্ষণ ঘুরপাক খাচ্ছে। এই উত্তরটা জানা আমার জন্য বড্ড জরুরি। অর্ণবের অনড় অবস্থা দেখে নাট্যশালার মালিক অবশেষে রাজি হন। তিনি তার নাট্যশালা থেকে তাদের সবচেয়ে সেরা পারফর্মার সম্রাটকে ডেকে আনেন এবং অর্ণবের বেস্ট ফ্রেন্ড হিসেবে অভিনয় করার দায়িত্ব দেন। সম্রাট প্রথমে এই অদ্ভুত আর ভয়ঙ্কর নাটকের অংশ হতে রাজি না হলেও পরবর্তীতে অর্ণবের অনুরোধে রাজি হয়ে যায়। এরপর অর্ণব সম্রাটকে নিয়ে নিজের বাড়িতে আসে। মা বাবাকে মিথ্যা পরিচয় দিয়ে বলে, মা, ও আমার ভার্সিটির বেস্ট ফ্রেন্ড সম্রাট, কয়েকদিনের জন্য আমাদের এই বাসাতেই থাকবে, কোনো সমস্যা নেই তো? মা চিরকালই সরল, তিনি হেসে বলেন, না না বাবা, কোনো সমস্যা নেই, ও তো আমার আরেক ছেলের মতোই। এর ঠিক 2 দিন পর অর্ণব আর সম্রাট এক সাজানো ট্যুরে বের হওয়ার প্রস্তুতি নেয়। আর তখনই ক্যামেরায় ভেসে ওঠে গল্পের সেই শুরুর দৃশ্যটা। মা অর্ণবকে নিয়ে ভীষণ টেনশন করছিলেন, আর সম্রাট মাকে আশ্বস্ত করে বলছিল, মা, আমি আছি তো অর্ণবের সাথে, ওর কিচ্ছু হবে না। কিন্তু সেই রাতেই আসে সেই কাল্পনিক দুর্ঘটনার মুহূর্ত, যখন সম্রাট লঞ্চ থেকে অর্ণবের বড় ভাই আনিসকে কেঁদে কেঁদে ফোন করে বলছিল, অর্ণব লঞ্চ থেকে নদীতে পড়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দর্শক, তখন অর্ণব কিন্তু সম্রাটের ঠিক পাশেই দাঁড়িয়েছিল। সে একদম নিশ্চুপ হয়ে নিজের ভাইয়ের সেই বুক ফাটা আর্তনাদ শুনছিল। সে জানত এই খবরটা পাওয়ার পর তার মা বাবা কতটা ভেঙে পড়বেন, থচনচ হয়ে যাবে তাদের পরিবার।
তবুও নিজের জেদের কাছে হেরে গিয়ে সে এই নির্মম খেলাটা চালিয়ে যায়। ছেলের মৃত্যুর খবর শুনে মা যেন জ্যান্ত লাশ হয়ে যান। অন্যদিকে পুরো পৃথিবীর চোখে নিজেকে মৃত প্রমাণ করে অর্ণব লোকচক্ষুর আড়ালে চলে যায় এক গহীন অরণ্যে। সেখানে একাকী এক তাঁবুর নিচে শুরু হয় তার নির্বাসন জীবন। আর সেই ইনফরমারের কাছ থেকে সে একে একে খবর নিতে থাকে, কে তাকে মনে রেখেছে আর কে তাকে ভুলে গেছে। কিন্তু দিন শেষে পৃথিবীর সব হিসাব চুকে গেলেও মা বাবা ছাড়া আর কেউই অর্ণবকে মনে রাখেনি। সবার জীবনের গতিশীলতার খবর শুনে অর্ণব একাকী অরণ্যে বসে তীব্র অনুশোচনায় পড়তে থাকে। তখন ইনফরমার অর্ণবকে ফোন করে জীবনের সবচেয়ে বড় সত্যটা মনে করিয়ে দিয়ে বলে, অর্ণব, মা বাবা সন্তানকে জন্ম দিয়ে তাদের পেছনে নিজেদের পুরোটা জীবন বিলিয়ে দেন। আর যারা জীবন দিয়ে ভালোবাসতে জানে, কেবল সন্তান বেঁচে না থাকলেও তারাই ভালোবেসে যেতে পারে। এই পৃথিবীতে একমাত্র মা বাবাই নিঃস্বার্থভাবে ভালোবাসেন। অন্যরাও হয়তো ভালোবাসে, তবে সেই ভালোবাসায় কোথাও না কোথাও একটা স্বার্থ লুকিয়ে থাকে। তাই মানুষের কাছে অতিরিক্ত আশা করা বন্ধ করো। তুমি নিশ্চয়ই তোমার উত্তর পেয়ে গেছো। কত বড় বোকা তুমি অর্ণব! একটা সোজা উত্তরের জন্য তুমি নিজের জ্যান্ত পরিবারটাকে নরক বানিয়ে দিলে। তাও ভালো যে তুমি এই সত্যটা বেঁচে থাকতেই জানতে পেরেছ, কারণ বেশিরভাগ সন্তান এই উত্তরটা তখন বোঝে যখন তাদের মা বাবা এই পৃথিবী ছেড়ে চলে যান। ইনফরমারের এই চাবুকের মতো সত্য কথাগুলো শুনে অর্ণব তীব্র অপরাধ বোধে ভেঙে পড়ে। এক পাথর সমান কষ্টের বোঝা বুকে নিয়ে সে এক অচেনা অজানা পথে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে থাকে। আসলে আমাদের জীবনের কিছু কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো। কিছু প্রশ্ন অজানা থাকে বলেই হয়তো মানুষ একে অপরকে ভালোবেসে এক বুক আশা নিয়ে আমৃত্যু জীবনটা কাটিয়ে দিতে পারে। যে প্রশ্ন অর্ণব তার জীবনের দিকে ছুড়ে দিয়েছিল তার উত্তর তো সে পেয়ে গেল, কিন্তু এখন কি অর্ণব চাইলেও তার সেই পুরনো চেনা জীবনে তার প্রিয় মানুষগুলোর কাছে ফিরে যেতে পারবে, নাকি এক বুক অভিমান আর অপরাধ বোধ নিয়ে সে চিরকালের জন্য হারিয়ে যাবে প্রকৃতির এই অজানার পথে? অর্ণব হয়তো ভেবেছিল সে না থাকলে এই পৃথিবী থমকে যাবে, তার মা বাবা সহ সব প্রিয় মানুষ তাকে ছাড়া জীবনের মানেই ভুলে যাবে। কিন্তু অর্ণব জানত না যে জীবন ভীষণ গতিশীল। বেঁচে থাকার তাগিদে মানুষকে প্রতিনিয়ত জীবনের নিয়মেই পথ চলতে হয়। কেবল জন্মদাতা মা বাবার কাছেই এসে জীবনটা থমকে দাঁড়ায়। শেষ পর্যন্ত অর্ণব কি পারবে সব নাটকীয়তার অবসান ঘটিয়ে তার মা বাবার কোলে ফিরে যেতে, নাকি এই অপরাধের গ্লানি নিয়ে হারিয়ে যাবে চিরতরে? এই প্রশ্নের উত্তর হয়তো এখন স্বয়ং অর্ণবও জানে না। আর কিছু প্রশ্নের উত্তর আসলেই না জানাই ভালো, জানলে যে জীবন থমকে যায়। তবে গল্পের একদম শেষ দৃশ্যে আমরা দেখতে পাই এক আবেগঘন মুহূর্ত। গভীর মাঝরাতেও অর্ণবের বৃদ্ধ মা বাবা ঘুমাতে পারছেন না। বিছানায় এপাশ ওপাশ করে বাবা নিচু স্বরে জিজ্ঞেস করেন, কি গো, ঘুমাচ্ছ না কেন? মা চোখের জল মুছে বলেন, কোনো কিছুই ভালো লাগছে না। চোখ বন্ধ করলেই বুকটা কেমন যেন অস্থির করে ওঠে। মা তখন উল্টো জিজ্ঞেস করেন, তুমিও বা ঘুমাচ্ছ না কেন? তোমারও কি ভালো লাগছে না? বাবা দীর্ঘশ্বাস ফেলে বলেন, না রে। মা এবার কেঁদে ফেলে জানতে চান, তোমারও কি অর্ণবের কথা মনে পড়ছে? বাবা তখন শূন্য দৃষ্টিতে ছাদের দিকে তাকিয়ে বলেন, মনে পড়বে কি গো? আমার অর্ণব যে আমাদের ছেড়ে চলে গেছে এটাই তো আমার মন আজও বিশ্বাস করতে চায় না। মা তখন বাবার হাতটা ধরে ডুকরে কেঁদে উঠে বলেন, আমারও তো মাঝে মাঝে মনে হয় আমার অর্ণব বুঝি কোথাও বেঁচে আছে, ও ঠিক ফিরে আসবে। অন্ধকার ঘরে দুই বৃদ্ধ মা বাবার এই বুকফাটা হাহাকার আর অলৌকিক বিশ্বাসের মধ্য দিয়েই শেষ হয় মন ছুঁয়ে যাওয়া সাইকোলজিক্যাল ওয়েব ফিল্ম প্রশ্নোত্তর। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সিনেমা প্রশ্নোত্তরের সম্পূর্ণ গল্প। অর্ণবের এই জেদ আর নিজের মা বাবাকে দেওয়া এই কষ্টকে আপনি কিভাবে দেখছেন? আসলেই কি মানুষের মৃত্যুর পর মা বাবা ছাড়া বাকি সবাই তাকে খুব দ্রুত ভুলে যায়? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং এমন আরও চমৎকার মুভি এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজ তবে এই পর্যন্তই। শীঘ্রই দেখা হবে নতুন কোনো সিনেমার দারুণ কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।